ডুবেছে কক্সবাজার, বান্দরবান, দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। খাবার ও সুপেয় পানির সংকট, দ্রুত ত্রাণ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের। বৃষ্টির কারণে বেড়েছে সবজির দাম। সৈয়দপুরে কাঁচা মরিচ বিক্রি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। ময়মনসিংহে বেড়েছে মাছ মুরগির দাম। যমুনার ভাঙনে বিলীন পাবনার বেড়া উপজেলার নানা স্থাপনা। হুমকির মুখে বিদ্যুতের সাব স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থায়ীভাবে নদী শাসনের দাবি। স্বাগত এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খানম। চট্টগ্রাম বিভাগে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোতে বাড়ছে পানি। আজও কক্সবাজারে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চল। এদিকে রাঙামাটিতেও থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। হু হু করে বাড়ছে বানের পানি। খালবিল নদী উপচে পানি ঢুকছে বঙ্গোপসাগর লাগোয়া জনপদে। অব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একই অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। বসতবাড়ি ফেলে উঁচু দালানে আশ্রয় নিয়েছেন পানিবন্দী মানুষ। শুকনো খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে অনেক এলাকায়। ত্রাণ সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বন্যা দুর্গতরা। আমরা কিছু পাই নাই, আমাদের সব কিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে। এই শুকনোতে আমরা দাঁড়াইয়া আছি। আজ ৬০ দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না। খানা পিনা সব ওখানে বাসায় থাকি। বাঁশখালীর গুণগড়ি এলাকার সড়কের চিত্র এটি। প্রায় কোমর সমান পানি এ সড়কে। আশেপাশের যে পাড়াগুলো আছে সেগুলোতে কোথাও কোথাও টিনের চাল পর্যন্ত পানি পৌঁছেছে। শুধু বাঁশখালীর এই গুণগড়ি নয়, আশেপাশের যে সাতকানিয়া, রাউজান, হাটহাজারি, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় ৪ লাখ মানুষ। একই অবস্থা কক্সবাজার এবং ৩ পার্বত্য জেলারও। এখানকার মানুষ বলছেন যে পরিমাণ ত্রাণ সহায়তা আসার কথা তাদের কাছে, সে পরিমাণ ত্রাণ সহায়তা সরকার কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে আসেনি। এছাড়া এর পাশেই বঙ্গোপসাগরের 3টি স্লুইস গেট, যেটির কোনোটিই খুলে দেওয়া হয়নি। ফলে বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না এই এলাকায়। বন্যার আর্থিক ক্ষতির চিত্র বেশ বড়। পুরো অঞ্চলে ভেসে গেছে শত শত একর ফসলি জমি, মাছের ঘের, পোলট্রি খামার ও দোকানে ব্যবসার মালামাল। গবাদি পশু বাঁচাতে উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন কেউ কেউ। পানিতে সহায় সম্বল হারিয়েছেন গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত কোটি টাকার বেশি। আমাদের এখানে এখন বন্যার এত পরিস্থিতি খারাপ, মানে কোনো রকমের এই একদম ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়ির দেওয়াল সব পড়ে গেছে, বেড়া তারা সব ভরে গেছে, কিছু নয়। আমরা এখন অন্য বাসাতে আশ্রয় নিয়েছি। সাতকানিয়ার প্রায় 70% এলাকা ইনান্ডেটেড, পানির নিচে তলিয়ে গিয়েছে। প্রায় 4.5 লক্ষ মানুষ এখন পানিবন্দী অবস্থায় পড়ে আছে। সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের 4 বিভাগে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। আবহাওয়া অফিসের হিসাবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এতে পাহাড় ও দেয়াল ধস আর পানিতে ডুবে নিহত হয় অন্তত 40 জন। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পার্বত্য এলাকা এবং উপকূলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে মনু নদী বইছে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে কক্সবাজারে 35টি ইউনিয়ন পানির নিচে, আর গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, বৌলাই, রক্তি ও পাটলাই নদীর পানি বাড়ছে। শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক ও কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হয়েছে। হবিগঞ্জে পরিস্থিতি আরও উদ্বেগজনক। খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। অন্যদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, এবারের মৌসুমী আবাদে বড় ধরনের লোকসান হবে। মৌলভীবাজারের মনু নদীর পানি চাঁদনী ঘাট পয়েন্টে বিপদসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজনগরের উজিরপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। কমলগঞ্জেও ঢলের পানি ঢুকে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 38,530 হেক্টর জমির আউশ ধান। পাহাড়িয়া এলাকা খাজ হয়েছে, আর ও যে জায়গা প্রত্যেক বছর ভাঙবে, এই জায়গাটার প্রতি দৃষ্টি থাকে না। পার্বত্য অঞ্চলেও দুর্যোগের প্রভাব অব্যাহত রয়েছে। রাঙামাটিতে 7 উপজেলায় গত কয়েকদিনে 125টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 40টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। সাজেকে 2 দিন ধরে আটকা পড়া 561 জন পর্যটকের মধ্যে শুক্রবার আরও 311 জন গন্তব্যে ফিরে গেছেন। তবে শতাধিক পর্যটক এখনও সাজেকে আটকা রয়েছেন। বান্দরবানে পানি কিছুটা কমলেও সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে পৌর এলাকার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত 5,000 মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ 22 জনের মৃত্যু হয়েছে। পেকুয়ায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ চলছে। উপজেলা আসলে তো আপনারা জানেন গত 1 সপ্তাহ ধরে প্রতিদিনই অতি মাত্রায় বৃষ্টি হচ্ছে। এই কারণে রামুর প্রায় সবগুলোই এনে বন্যায় আক্রান্ত। পটুয়াখালী ও বরগুনাতেও ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ভাঙনের আশঙ্কা। বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজারো জেলে। বরগুনার উপকূলে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 2 জেলে। হঠাৎ করে সাগরে আবহাওয়া খারাপ হয়ে গেলে আইতে আইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বঙ্গোপসাগরের জাল ভাই, ঠিক আছে, এই বাধাঘাট নিয়ে আমরা ওই কোম্পানির আমরা বুঝ দিতে পারি না। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতেও টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের পানিতে উপজেলার 7টি ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তমরদ্দি, সুখচর, জাহাজমারা ও নলচিরা সহ বিভিন্ন এলাকায় বসতঘর, রাস্তাঘাট, মাছের ঘের ও কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ সহ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একাধিক চরাঞ্চল। ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসনের 11টি পৃথক টিম জরুরি খাদ্য সহায়তা নিয়ে কাজ করছে। তবে দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে কমতে শুরু করেছে 5টি নদীর পানি। বৃষ্টিপাত কমার সাথে সাথে নদীর পানিও কমে গিয়ে আকস্মিক বন্যা পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। 5টা নদীর 9টা পানি সমতল স্টেশন বর্তমানে বিপদসীমার উপর অবস্থান করছে। এই নদীগুলো হলো আমার মূলত বান্দরবান এবং কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদী, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী এবং সেই সাথে কুশিয়ারা নদী 2টা পয়েন্টে বর্তমানে বিপদসীমার উপরে অবস্থান করছে। পানি সামগ্রিকভাবে পানি সমতল হ্রাস পেয়েছে, যদিও এখন ওইসব অঞ্চলে এখনও বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে আমরা যে তথ্য পেয়েছি যে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে এসেছে। শামসুল আরেফিন, এখন।
বন্যা দুর্গত এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে এই আহ্বান জানান তিনি। এর আগে বাঁশখালী, সাতকানিয়া ও চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় ত্রাণও বিতরণ করেন তিনি। বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ারও দাবি জানান আমির। বলেন, এসব এলাকার দুঃখ দুর্দশা সরকারের কাছে তুলে ধরা হবে। জামায়াতের পক্ষ থেকেও বন্যার্তদের সাহায্য আশ্বাস দেন দলের আমির। তবে এই পরিস্থিতির রাতারাতি উন্নয়ন সম্ভব নয় বলেও জানান তিনি। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখবো। তবে এটা ঠিক যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে দেখা যাচ্ছে দামের ওঠানামা। সৈয়দপুরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। অন্যদিকে ময়মনসিংহে ছোট মাছ ও ব্রয়লার সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে। টানা বৃষ্টিতে রাজশাহীতে সব সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় এসব সবজির দাম কিছুটা বাড়তি। এদিকে সপ্তাহ ব্যবধানে যশোরে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এছাড়া বাজারে ইলিশের সরবরাহ কম থাকলেও চাঁদপুরে স্থিতিশীল রয়েছে মাছের দাম। যমুনার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে বিদ্যুতের সাবস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। স্থায়ীভাবে নদীতে শাসন করা না গেলে জনদুর্ভোগ বাড়ার শঙ্কা স্থানীয়দের। মাসুদ রানা তথ্য ও ছবিতে বিস্তারিত। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় পাবনার বেড়া উপজেলার লেউলাই পাড়া, কল্যাণপুর সহ নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙন। কল্যাণপুর গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব আব্দুল বাতেন এ পর্যন্ত 6 থেকে 7 বার সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে প্রায় নিঃস্ব তিনি। নদীর ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি তার। জন্মস্থান তো ঈশ্বরে, কিন্তু এখন এই বস্তা ফালায় লেবেনিং করে একটু পাকা ফুকে করে দিলে পারে, তা নাহলে দীর্ঘস্থায়ী হয়। যেগুলো ফালায় আবার 1 বছরের মধ্যে বাইশে জায়গাটা জায়গায় চলে যায় নদীর গর্ভে। তার মতো ওই গ্রামের অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ। অনেকের দিন কাটছে আতঙ্কে আর উৎকণ্ঠায়। বসতবাড়ি হারিয়ে গেলে খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের। দ্রুত স্থায়ীভাবে ভাঙন রক্ষার দাবি তাদের। যেভাবে নদী ভাঙতেছে, এই চরে 60-70 হাজার মানুষ বসবাস করতেছে। এরকম ভাঙলে বিদ্যুৎও থাকবে না, কোনো কিছুই থাকবে না, মানুষও অস্থায়ী হয়ে যাবে। পোলাপান নিয়ে আমরা নদী এলাকায় খুব ব্যস্ত আছি। পোলাপান থাকে এক জায়গায় জায়গায়, আমরা থাকি জায়গায় জায়গায়। ঘর দরজা তো নাইকেই, সব গাঙে গেছে, ভাঙিয়ে চুরে। নদীতে বস্তা ফালায়, নদীতেই নিয়ে যায়। কি ফালায় কি না ফালায় আল্লাহ জানে, আর যারা ফালায় তারাই জানে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ওই ভাঙন কবলিত এলাকাগুলি আবার নিজের সরেজমিনে আমরা পরিদর্শন করে সেসব জায়গাতেগুলো আমরা অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ ডিক্লারেশন করে, ইমার্জেন্সি ঘোষণা করে ওই সব জায়গাগুলোকে আমরা কাজ করে যাচ্ছি। কল্যাণপুরে 16,000 মানুষের বসবাস। এসব অঞ্চলে চাষাবাদ হয় বিভিন্ন অর্থকরী ফসল। দ্রুত ভাঙন রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এখন পাবনা। লক্ষ্মীপুরে চলতি মৌসুমে প্রায় 2,42,158 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। ধানের এমন বাম্পার ফলনেও কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দাম কম ও ব্যাপারী না পাওয়ায় কৃষকের ঘরে পড়ে আছে ধান। বিস্তারিত প্রতিবেদনে। লক্ষ্মীপুরে এবার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 4,000 টন। সদর উপজেলার প্রায় 1 লাখ কৃষক থেকে খাদ্য গুদামে ধান বিক্রির জন্য 1,800 কৃষকের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে 420 জন কৃষকের কাছ থেকে 1,231 টন ধান সংগ্রহ করেছে গুদাম কর্তৃপক্ষ। অন্যদিকে দাম কম এবং ব্যাপারী না পাওয়ায় অধিকাংশ কৃষকের ঘরেই পচন ধরেছে ধানে। প্রত্যেকটা ঘরের কোনা কোনা ধান আছে। আমরা এই ধানটা 4 বালতি ঘুরিয়েছি। এই বর্ষাকালে ধানটা আমরা কত শুকাইয়াম, 2200 টাকা 1800 টাকা করে আমরা জালার কেজি কিনি আমরা ধান করছি। সেই ধান আমাদের ঘরে পৌঁছতেছে। আমাদের সরকারের কাছে এই একটা আবেদন, তাই যত দ্রুত আমাদের এই ধানগুলো বিক্রি যদি কিনি নেয়, আমাদের ঘরগুলো খালি আমরা আবার বীজ লাগামু, আবার হিরি আমরা কৃষি করবো।
কৃষকদের অভিযোগ, ধান উৎপাদনে মন প্রতি প্রায় 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রিতে 600 থেকে 700 টাকার বেশি পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেটের দৌরাত্ম্যে খাদ্য গুদামে ধান বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রায় 1800 জনের মতো তালিকা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে তালিকাভুক্ত এই কৃষকদেরকে আমরা খাদ্য অফিসে পাঠিয়েছি। তবে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। কৃষকের নির্দিষ্ট কৃষক তালিকা এবং কৃষিকার্ড যাদের আছে তাদের থেকে আমাদের দাম সংগ্রহের জন্য নীতিমালা বলা হচ্ছে। আমরা সেভাবেই যারা তালিকা অন্তর্ভুক্ত যাদের কৃষিকার্ড আছে তাদের কাছ থেকে আমরা ধানগুলো সংগ্রহ করি। আমরা সদর উপজেলায় 1530 মেট্রিক টন ধানের বরাদ্দ পেয়েছি। আজকে পর্যন্ত আমরা 1231 মেট্রিক টন ধান ক্রয় করেছি। আমরা প্রতি কৃষক থেকে সর্বনিম্ন 120 কেজি এবং সর্বোচ্চ 3000 কেজি করে ধান সংগ্রহ করি। সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো, প্রান্তিক কৃষকদের কৃষিকার্ডের তালিকাভুক্তিকরণ, উৎপাদিত ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিশ্চিত সহ আর্থিক সংকট কাটলেই চাষাবাদে ফেরার প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। এখন লক্ষ্মীপুর। কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা ও সাগরখালী নদীতে চলছে পুনর্খনন কাজ। তবে নদীর দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই শুরু হয়েছে কার্যক্রম। সরকারের মেগা প্রকল্পে পানি উন্নয়ন বোর্ডের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। মেজবাউদ্দিন পলাশের তথ্য ছবিতে বিস্তারিত। কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলা জুড়ে বিস্তৃত হিসনা নদী। ছবির মতো সুন্দর অবয়বের কারণে একসময় এর নাম দেয়া হয়েছিল হিসনা। একসময়ের খরস্রোতা এই নদীতে চলত পালতোলা, ছোট বড় নৌকা ও স্টিমার। তবে কালের বিবর্তনে দখল ও দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। সম্প্রতি এই অঞ্চলের কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। প্রায় 42.5 কিলোমিটার দীর্ঘ এই নদী খননে ব্যয় ধরা হয়েছে 48 কোটি টাকা। 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি কাজ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড। একসময় স্টিমার এবং বড় বড় লঞ্চ চলছে। এই আমাদের দেশে যে দখলদারি যারা আছে তারা এখনো পর্যন্ত এই দখল মুক্ত করেনি। স্থানীয়রা জানিয়েছেন, নদীর দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করেই চলছে এই মেগা প্রকল্পের কাজ। কাটতাইছি তো ওরা ওইভাবে কোলেদিন একটু কাদা হাঁসি তুলি পানা টানা তুলি থুয়ে চলে যাচ্ছে। এই যে কাঠেপুল বাজার থেকে অনেকটা ঘর বাড়ি বাইরে আছে, আগাগোড়া একই সমস্যা, কোনো সমস্যা সমাধান করছে না। নদীর জমিতে অবৈধ স্থাপনা থাকলেও পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলমুক্ত করেই করা হচ্ছে হিসনা নদী খনন কাজ। আমাদের অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো তালিকা প্রস্তুতকরণের কাজ চলমান রয়েছে। আমরা তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট কি আছে না আছে সেটা দেখে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করব। আমাদের খনন করতে যতটুকু প্রয়োজন আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে খনন করার দরকার, এই ডিজাইনের মধ্যে যদি কোনো অবৈধ স্থাপনা পড়ে আমরা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম গ্রহণ করব। জেলা প্রশাসন বলছে পুরো কাজের তদারকির দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। যেহেতু অনিয়মের অভিযোগ উঠেছে সে কারণে বিষয়টি খতিয়ে দেখা হবে। নদী মানে হলো যে এটা মনে হয় পানি উন্নয়ন বোর্ড করতেছে। পানি উন্নয়ন বোর্ডের এই ডিপিপি আমার কাছে আসে না, এটা তাদের নিজস্ব অফিসে থাকে, অর্থাৎ হলো হচ্ছে যে যিনি এটা ডিজি সেটা থাকে। আর যেহেতু আপনি আমার নজরে নিয়ে আসছেন আমি খোঁজ নেব অফিসিয়াল। কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিসনার উৎপত্তি পদ্মা থেকে, শেষ হয়েছে গাংনী উপজেলার মাথাভাঙা নদীতে। নদীটির দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার। এখন কুষ্টিয়া। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।